সেনাপ্রধানের মহড়া শেষ হয়েছে। তেজগাঁও বিমানবন্দরে নেমে ঠিক কোথায় যাবেন, কোথায় থাকবেন শেখ হাসিনা, সমস্ত কিছু পরিকল্পনা নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এই পরিকল্পনা সব রিপোর্ট নাকি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে। এদিকে এবার সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনূসের কপাল পুড়ে। ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপে ক্ষমতা ঘুরে গেল। শেখ হাসিনা বাংলাদেশে আসছে, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। বিএনপি জামাত আতঙ্কে আছে, কি হবে এইবার বাংলাদেশে? Most of the tariffs go in April the 2nd. Right now we have তারজিস হাসনা, তারপরে হচ্ছে ডক্টর ইউনূস, এদের ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগের ভয়ে। যেখানে বাংলাদেশের সবার খেলা শেষ হবে, সেখান থেকেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর খেলা শুরু হবে। বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা এখনো বাংলাদেশে আছে। কিছু জেল থেকে জামিনে বাহির হয়েছে, কিছু অ্যারেস্ট হয়নি। এখন হাসিনা পরবর্তী সময়ে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনা তার ভিডিও বার্তায় বারবার জানিয়েছেন কোনো উন্নয়ন বাংলাদেশে হচ্ছে না। এই অশান্ত পরিস্থিতিতে এবারে বড় ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। তিনি সাংবাদিক বৈঠক থেকে জানান বড় কিছু হতে চলেছে বাংলাদেশে। এই বড় কিছুর প্রভাব সকল বাংলাদেশের নাগরিকের উপরেই পড়বে। তিনি আরও বলেন, আর কয়েক মাসের অপেক্ষা, তারপরেই বাংলাদেশে বড় কিছু হতে চলেছে। শুনলে মনে হবে যে ডক্টর ইউনূস আসলে অসহায় হয়ে পড়েছেন। তিনিও যেন একটি বাঘের পিঠে সওয়ার হয়েছেন। আজকে সত্যটা যখন প্রকাশিত হয়েছে, সারা বাংলাদেশের মানুষ আজকে রব তুলেছে। সারা বাংলাদেশের একটাই দাবি, এই খুনি সমন্বয়কদের বিচার চাই। আমার ভাই মরলো কেন, এই খুনি সমন্বয়কদের বিচার চাই। আমার ভাই মরলো কেন, খুনি জবাব চাই। কারণ এই সারা বাংলাদেশের মানুষের কাছে আজকে একটি জিনিস প্রমাণিত হয়েছে যে সারা বাংলাদেশে যে ছাত্র হত্যা করা হয়েছে, সারা বাংলাদেশে যে পরিকল্পিতভাবে সরকার পতনের জন্য যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, এই হত্যাকাণ্ডটি পরিচালনা করা হয়েছে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে। আওয়ামী লীগের ভয়ে ভীত ইউনূস সরকার এবং সরকারি দল। কারণ ইউনূস সরকার ভীত, ইউনূস সরকারের যে রাজনৈতিক দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি ভীত। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে পা রাখতে চলেছেন, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে। এবার দেখা গেল গোটা বিশ্বে এটি জল্পনা সৃষ্টি করেছে এই প্রশ্নটি, এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন, এটি কিন্তু সুদূর আমেরিকাতেও ছড়িয়ে গেছে। গাইস, এতক্ষণ দেখলেন ভিডিওর শিরোনাম আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা ভিডিওর শিরোনাম দেখে কিন্তু বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। দেশে সেনাবাহিনীর শাসন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে, চায়ের আড্ডাতে, ঘরে এবং বাইরে, পক্ষে এবং বিপক্ষে। যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পেছনে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সমর্থন রয়েছে। যদি এই সমর্থন যে কোনো মুহূর্তে উঠে যায়, কিংবা সেনাবাহিনী যদি একবার মাত্র বলে যে আমরা এই সরকারের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই, দায়ী নই, এবং এই সরকারের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, আমরা কেবলই মাত্র এই রাষ্ট্রের অন্য বাহিনীগুলোর মতো একটি অনুগত বাহিনী, সরকার যা বলবে আমরা আমাদের বিধি বিধানের মতো বা আমাদের বিধি বিধানের মধ্যে থেকে যেটা করা সম্ভব সেটি করব, আর যেটি আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না, ধর্তব্যের মধ্যে পড়ে না, আমরা সেটা আগ বাড়িয়ে কখনই করতে যাব না। শুধুমাত্র এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো রাষ্ট্রযন্ত্রে কি রসায়ন ঘটবে, জনগণ কারা রাস্তায় নামবে, কারা উল্লাস ধ্বনি দেবে এবং কারা ভয়ে রীতিমতো জ্ঞান হারা হয়ে পড়বে,
সেই বিষয়টা কল্পনাই করা যাচ্ছে না। বাস্তবতা হলো যে আমাদের দেশে সেনা শাসনের বহু রূপ আমরা বিভিন্ন সময় দেখেছি। রাজনৈতিক সরকারের অধীনে যখন জরুরি অবস্থা জারি হয় তখন এক ধরনের সেনা শাসন, আবার রক্ষী বাহিনীর মতো বিশেষ কর্তৃত্ব দিয়ে যখন মাঠে নামিয়ে দেওয়া হয় সেনাবাহিনীকে বা প্যারামিলিটারি গ্রুপকে, তখন এক ধরনের সেটাকেও সেনা শাসন হিসাবে আমরা অভিহিত করি। কিংবা যখন র্যাব তৈরি করা হলো, অথবা যখন অপারেশন ক্লিন হার্ট বেগম জিয়ার আমলে প্রথম করা হলো, ঠিক সেই সময়টাতেও আসলে কার্যত সেনাবাহিনীর শাসনই চলছিল রাজনৈতিক ডামাডোলের আড়ালে। আমাদের দেশে সরাসরি জিয়াউর রহমানের সাহেবের এবং হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের অধীনে সেনা শাসন ছিল, এবং তারা যে সময়টি গণতন্ত্রের কথা বলে শাসন করেছেন, আসলে কার্যত সেই সময়টিকে আমরা সেনা শাসনের মতো গুরুত্বপূর্ণ মনে করি। পরবর্তীতে যখন 1/11 হলো, তখন আমরা একটা ভিন্ন ধারার, ভিন্ন মাত্রিক সেনা শাসন এই বাংলায় দেখেছি। কিন্তু এখন যা কিছু হচ্ছে, এটাকে আসলে সেনা শাসন বলা যাচ্ছে না, 1/11 বলা যাচ্ছে না, অতীতে যেভাবে যা কিছু হয়েছে তার কোনোটিও বলা যাচ্ছে না। সব কিছু চলছে, আবার কোনো কিছু চলছে না। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, এর চাইতে আর সেনাবাহিনীর ক্ষমতা থাকতে পারে না। কিন্তু সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও তাদের সামনে মব হচ্ছে, ক্ষেত্রে বিশেষে তারা অসহায় বোধ করছে, অনেক ক্ষেত্রে তারা বিব্রত হচ্ছে। তাদেরকে দেখলে ভুয়া 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 বলে তিরস্কার করা হচ্ছে, এবং তারা গায়ে হাত তুলছে, তবে নিরীহ জনগণের ওপর। সত্যিকার অর্থে যারা মব সৃষ্টি করছে, সেখানে গিয়ে সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা পালন করেছে এটি আসলে আমরা দেখিনি। আর যেভাবে আসলে রাতে অপারেশন ডেভিল হান্টের নামে যা কিছু করা হচ্ছে, এর একটিও এখন পর্যন্ত প্রশংসনীয় নয়। আর দিনের আলোতে আমরা যেটা দেখছি যে পিছনে একটি বড় রাইফেল নিয়ে, তারপর সামরিক পোশাক পরে, মাথায় টুপি পরে, বিরাট গাম বুট মানে সামরিক বুট এগুলো পরে তারা যতই রায়ট দমন করার চেষ্টা করুন না কেন, আসলে এত যন্ত্রপাতি নিয়ে কোনো অবস্থাতেই একজন সেনা সদস্য দৌড়ে কোনো, যাকে বলা হয় মবকে বা কোনো উচ্ছৃঙ্খল জনতাকে ধরা সম্ভব নয়। এমনকি তাদের যে ট্রেনিং, সেটি কেবলমাত্র গুলি করার জন্য। আপনি নিজে চিন্তা করুন যে আপনার ঘাড়ের উপর একটা বন্দুক রয়েছে, যেটার ওজন কম করে হলেও 20 থেকে 25 কেজি, একেবারে ন্যূনতম হলেও 10-12 কেজি তো হবেই। পায়ের একটা জুতো রয়েছে, দুটো জুতোর ওজন মিনিমাম 5 কেজি হবে, এর কম হবে না। যে পোশাক রয়েছে, এটা ঢিলা ঢালা পোশাক নয়, এটি পুরো দৌড়ানো যায় না, ওভাবে আপনি দৌড়াতে পারবেন না। তো সেই পোশাক পরে আছেন, মাথায় টুপি, এবং যখন মাথায় আপনার টুপি থাকে, সামরিক ক্যাপ থাকে, মাথার সঙ্গত কারণে একটু গরম থাকে, তো সেই অবস্থাতে আপনি হাতে একটা বাঁশের লাঠি নিয়ে যখন একটা মবের দিকে যাচ্ছেন, 20-25 জন লোক দাঁড়িয়ে আছে, তখন আপনার মনে 3-4টি ভয়। প্রথম ভয় হলো যে আপনাকে ঘেরাও করে আপনার পেছন থেকে যদি আপনার বন্দুকটি নিয়ে নেয়, তাহলে তো আপনার চাকরিটাই চলে যাবে, জীবনটাও চলে যেতে পারে, অথবা আপনি কত দূর পর্যন্ত দৌড়াতে পারবেন। তো এই বিষয়গুলো আসলে পুলিশ যতটা ট্রেন আপ এই সোশ্যাল রায়ট দমন করার জন্য, সেনাবাহিনী কিন্তু ততটা ট্রেন আপ নয়। 2 নম্বর হলো যে বাংলাদেশে একটি অদ্ভুত পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে দেশি এবং বিদেশি চক্রান্তের কারণে। এ সকল কারণে সেনাবাহিনীর যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, তাদের মধ্যে যথেষ্ট দ্বিধা রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, ক্ষেত্র বিশেষে অসন্তোষ রয়েছে।
আবার এটি তাদের যে কেন্দ্রীয় কমান্ড, সেই কেন্দ্রীয় কমান্ডে এসেও বর্তমান যে চলমান পরিস্থিতি, সেই পরিস্থিতির যখন বিচার হয়, বিশ্লেষণ হয়, সেখানে পক্ষ থেকে বিপক্ষ থেকে নানা রকম জটিল পরিস্থিতি ক্যান্টনমেন্টের মধ্যে তৈরি হবে, এটাই স্বাভাবিক। তো এরই মধ্যে সামাজিক মাধ্যম, দেশি বিদেশি যারা লোকজন রয়েছেন, যারা মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনটিকে পছন্দ করছেন না, কিংবা যারা এই মুহূর্তে জামায়াত ইসলামের শাসনটিকেও তারা চাচ্ছেন না, কিংবা এমনকি যারা বিএনপির যে শাসন সেটাও চাচ্ছেন না, যারা মূলত একটি ব্রিদিং টাইম চাচ্ছেন, সুন্দর একটি ব্রিদিং টাইম চাচ্ছেন, তাদের জন্য এই মুহূর্তে সেনা শাসন সবচেয়ে জরুরি। সারা বাংলাদেশ যদি একেবারে গঙ্গা জলে বা পদ্মা নদীতে ডুবে যায়, তবুও তাদের কিছু আসে যায় না। তারা এই মুহূর্তে মূলত ওই বিষয়গুলো থেকে রক্ষা পেতে চাচ্ছে। 2 নম্বর হলো বাংলাদেশের যে আইন শৃঙ্খলা, এটি আপনি তথ্য দিয়ে, ডাটা দিয়ে আপনি মানুষের স্বস্তি বা অস্বস্তি প্রমাণ করতে পারবেন না। আপনি যদি বলেন যে আওয়ামী লীগ জমানাতে প্রতি মাসে কয়টি খুন হতো, ধর্ষণ হতো, আর এখন কয়টি হচ্ছে, কিংবা আওয়ামী লীগ জমানাতে আলু পটল পেঁয়াজের দাম কত ছিল, এখন আলু পটল পেঁয়াজের দাম কত, দাম তো কমে গেছে অনেক জিনিসের। এই বিষয়গুলো নিয়ে যদি বিতর্ক করতে যান, এটা একটা কি বলবো, নির্বুদ্ধিতার আপনি পরিচয় দিবেন। মূল ব্যাপার হলো যে পেঁয়াজের দাম যদি 200 টাকা কেজি হয়, 700 টাকা কেজি হয়, এটা কোনো সমস্যা নয় যদি মানুষের ক্রয় ক্ষমতা থাকে। আর পেঁয়াজের কেজি যদি 30 টাকা হয়, তাহলে মাঠ পর্যায়ে পেঁয়াজের কেজি 10 টাকা। এটি একটা অর্থনীতির জন্য অশনির সংকেত। এবং এই 30 টাকার পেঁয়াজ কেনার মানুষও যদি না থাকে এবং সে এই অবস্থাতে বাজারে যদি পেঁয়াজ পচে যায়, এটি একটা ভয়াবহ খেলা। দ্বিতীয়ত, বাংলাদেশে পেঁয়াজের যে উৎপাদন, এই উৎপাদন খরচ কোনো অবস্থাতেই 60 থেকে 70 টাকার কমে নয়, কোনো অবস্থাতেই কমে নয়। ফলে প্রান্তিক অবস্থায় যদি আপনি 10 টাকা দিয়ে পেঁয়াজ কিনেন, তাহলে কৃষক সেখানে কত টাকা লস করলো। এবং তৃণমূলে এই যে লস হয়ে যাচ্ছে, এটি আপনি কিভাবে সামাল দেবেন? যারা অর্থনীতিবিদ রয়েছেন তারা প্রান্তিক এই হিসাবটি খুব ভালো করে জানেন। ফলে কিছু দ্রব্য সামগ্রী রয়েছে যেগুলোর মূল্য যদি বৃদ্ধি পায়, যেটা স্থানীয় প্রোডাক্ট, সেটা খারাপ হয় না অনেক ক্ষেত্রে। কিন্তু আমদানিকৃত পণ্য যেগুলো বাংলাদেশে রয়েছে, সেগুলোর ভেজাল হচ্ছে, সেগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে, সেগুলো বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে এই মুহূর্তে আপনি যদি সয়াবিন তেলের ঘটনা মনে করেন, এই সয়াবিন তেলের মধ্যেই সরকারের সফলতা কোন পর্যায়ে রয়েছে সেটা আপনি টের পাবেন। এইবার রোজার মাসকে কেন্দ্র করে আপনি যদি শপিং মলগুলোতে যান, তাহলে দেখতে পাবেন যে কেবলমাত্র একটা বিশেষ শ্রেণী যারা বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, কেবলমাত্র তারা এই সময়টিতে শপিং করতে পারছেন। কিন্তু যারা স্থানীয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত, চাকরি বাকরির সাথে জড়িত এবং নির্দিষ্ট আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে যাদের জীবন পরিচালনা করতে হয়, তাদের সকলেরই নাভিশ্বাস শুরু হয়ে গেছে। ফলে এই শ্রেণীটি যারা এই মুহূর্তে দুর্বিষহ একটি সময় কাটাচ্ছেন, তারা মনে করছেন যে বর্তমান শাসনের চাইতে সেনা শাসন তাদের জন্য গুরুত্বপূর্ণ। এর কারণ হলো তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখেছেন, ওনার পক্ষে কী করা সম্ভব, মোটামুটি বাংলাদেশের যে একটা তেলাপোকা, সেটাও বুঝে গেছে যে গত 7 মাসে যে লোক এই কাজ আমাদের জন্য করেছেন, আগামী 7 বছরে তিনি আমাদের জন্য কী কী করতে পারেন, এটি এই বাংলার টিকটিকি তেলাপোকা থেকে শুরু করে পশু পাখি, গৃহ কর্মী থেকে শুরু করে আরও অনেকে, প্রান্তিক জনগণ, একেবারে খুব অল্প বুদ্ধির মানুষ যারা রয়েছেন, তারা সবাই এটা বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, তাহলে তারা কি করবে? তারা কি ডক্টর মোহাম্মদ ইউনূস তার যারা লোকজন রয়েছেন তাদেরকে ধরে ধরে কোলাকুলি করবেন, তাদেরকে চুম্বন দেবেন, তারপরে এই বিপ্লবের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুব জামাই আদর করবেন? তারা কি বিএনপির সঙ্গে বন্ধুত্ব করবেন?
এই যাকে বলে আমরা ভারত থেকে এলাম, আমরা ভারত থেকে বুঝতে পেরেছি যে আমাদের বিএনপি ছাড়া অন্য কোনো বন্ধু নেই। ফলে বিএনপি এই সময়টাতে আমাদের বিরুদ্ধে যে মামলা দিয়েছে, তারপরে গায়েবী মামলা দিয়েছে, কোর্ট কাছারিতে আমাদেরকে লাথি দিয়েছে, গুঁতো দিয়েছে, আমাদের উকিলদেরকে দাঁড়াতে দেয় না, চড় দেয়, থাপ্পড় দেয়, কিল দেয়, ঘুষি দেয়, চাকরি বাকরি সব জায়গা থেকে আওয়ামী লীগের লোকজনদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছে। কাজেই আমরা সেই বিএনপিকে এখন চুমো দেব। জামাতকে তারা কী করবে? জামাতকে তারা মাথায় করে নাচবে। এরা আল্লাহর ওলির দল, টাটকা ওলির দল। এই দলের লোকজনকে যদি আমরা সম্মান না করি, আমাদের জাহান্নাম ছাড়ার কোনো গত্যন্তর নেই। কাজেই তাদেরকে সম্মান করবো। আওয়ামী লীগ এই কাজ করবে নাকি ভিন্ন কিছু করবে? তো জনগণ এই অশান্তি চাচ্ছে না। বিএনপি যদি এই মুহূর্তে ক্ষমতায় আসে, তাহলে এই মুহূর্তে যা কিছু হচ্ছে, তাদের যারা লোকজন যে কর্মকাণ্ডগুলো করছেন, এগুলো বন্ধ হবে। তারপর শেষে যারা চাঁদা নিয়েছেন তারা চাঁদা ফেরত দিবেন, তারা সবাই জেলে যাবেন এবং বাংলাদেশ একটা যাকে বলা হয় জান্নাতের টুকরো হয়ে যাবে। এ কথা যারা বিশ্বাস করেন না, তারা সেনাবাহিনীর শাসন চাচ্ছেন। সেনাবাহিনী যে খুব বেশি ভালো করবে বা ভালো করতে পারে, এটির নজির রয়েছে বহু দেশে। আবার সেনাবাহিনী যে খুব খারাপ করে, সেটারও খুব নজির রয়েছে বহু দেশে। কিন্তু মানুষের চিন্তার জগৎটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে একমাত্র সুসংবদ্ধ এই বাহিনীটি ছাড়া মানুষ কল্পনা করতে পারছে না, একটা বিশেষ শ্রেণী। অন্যদিকে যারা বুদ্ধিজীবী যারা লোকজন রয়েছেন, কথাবার্তা বলেন, বিশেষ করে আমাদের মতো যারা মাঝামাঝি পন্থা অবলম্বন করেন, তারা সেনাবাহিনীর শাসনকে সঙ্গত কারণেই পছন্দ করবেন না। কেন করবেন না? এখন যেভাবে মুখ ঝুলিয়ে, গাল ঝুলিয়ে যাকে ইচ্ছে তাকে গালাগাল দেওয়া যাচ্ছে, সমালোচনা করা যাচ্ছে, পত্রিকায় কলাম লেখা যাচ্ছে, তারপরে কোথাও একটা টেলিফোন করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে কথা বলা যাচ্ছে, কিন্তু সেনাবাহিনীর যারা লোকজন কমান্ডে থাকবেন, তারা কারো টেলিফোন ধরবেনও না, কথাও বলবেন না। ইচ্ছা মতো তারা যদি দুর্নীতি করেন, ও দুর্নীতি বন্ধ করার কোনো ক্ষমতা থাকবে না। তারা যদি ভালো কাজ করেন, তাও বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। অর্থাৎ এক্সট্রিম একটা অবস্থার দিকে চলে যেতে হবে। এই যে এক্সট্রিম যে অবস্থা, এই অবস্থায় আমাদের এই সমাজের একটা বিশেষ পার্সেন্টেজ যারা সমাজে রয়েছেন লোক, তাদের অনেকের সর্বনাশ ঘটিয়ে ফেলবে। তো কাজেই এই সব মিলিয়ে নানা রকম গুজব, নানা রকম বিপত্তি, নানা রকম আপত্তি, নানা রকম আশা এবং আকাঙ্ক্ষা এই সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশে ঘুরপাক খাচ্ছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। এরই ধারাবাহিকতায় যে যেখানটা পাচ্ছেন, কেউ পক্ষে বলছেন, কেউ বিপক্ষে বলছেন। বিপক্ষে আসলে খুব কম বলা হচ্ছে, পক্ষে বলছেন। আর এই ঘটনাটি যেন ঘটে, যে যার অবস্থান থেকে দোয়া পড়ছেন, দরুদ পড়ছেন, তসবিহ পাঠ করছেন, তাহলিল পাঠ করছেন। এখন সময় বলে দেবে যে আসলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে এবং দেশের শাসন ক্ষমতা আসলে সত্যিকার উপদেষ্টার সাথে সেখানে বেশ কিছু ইস্যু এসছে এবং উনি এর মধ্যে যা যা করলেন সব কিছুর একটা মূল্যায়ন একটু করতে চাই। এর মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার চোখে পড়লো, সেটা হচ্ছে অ্যাপারেন্টলি মনে হবে জনাব গুতেরেস যেহেতু একটা মানে রাউন্ড টেবল বৈঠক করেছেন অনেকের সাথে, এর মধ্যে রাজনৈতিক দলের নেতারা ছিলেন, সংস্কার কমিশনের চেয়ারপারসনরা ছিলেন, সিভিল সোসাইটি মেম্বাররা ছিলেন, সেখান থেকে বেরিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য তিনি যেভাবে সাংবাদিকদেরকে ফেস করেছেন, তাতে মনে হয় তিনি বেশ বিরক্ত এই বৈঠকটা নিয়ে। সরকার বিরক্তির নিশ্চয়ই সরকারের ওপরই হবার কথা এবং মহাসচিবের সাথে তারা হয়তো সৌজন্য দেখাতেই গেছেন। যাই হোক, এই প্রসঙ্গটাতে আসবো, কিন্তু এর মধ্যে যা যা ঘটনা ঘটলো আমাদের কি টেক অ্যাওয়ে এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। গতকাল খুবই আলোচনার বিষয় হয়েছিল জনাব অ্যান্থনিও গুতেরেসের সাথে আমাদের প্রধান উপদেষ্টা টেকনাফে গেছেন, রোহিঙ্গাদের সাথে তারা ইফতার করেছেন। নট অনলি দ্যাট, এদিন রোজা করেছিলেন, অ্যাটলিস্ট ফাস্টিং, আমরা এটাকে রোজা এভাবে না বললেও করেছিলেন সংহতি জানিয়ে, এবং প্রায় লাখখানেক মানুষের সাথে তারা ইফতার করেছেন এবং খুবই আলোচিত হয়েছে
আমাদের প্রধান উপদেষ্টার একটা ভাষণ, চাটগাঁয়া ভাষার ভাষণ। আমি যেহেতু জন্মেছি বড় হয়েছি চাটগাঁর একদম কাছে, চন্দ্রঘোনা, রাঙামাটি জেলার। আমাদের পাশেই রাঙ্গুনিয়া ছিল, কলেজ চিটাগংয়ে পড়েছি, প্রচুর চিটাগংয়ের বন্ধু বান্ধব ছিল, ফলে এই ভাষাটা আমি খুব ভালো বুঝি, একটু একটু বলতেও পারি, যদিও তাদের যে অ্যাকসেন্ট এবং ইন্টোনেশন সেটা আমার নেই। যাই হোক, আমি প্রতিটা শব্দই বুঝেছি, যারা অনেকে বোঝেননি তারা বোঝার চেষ্টা করেছেন। আমি দেখলাম তুমুল আলোচনার বিষয় হয়েছে। আর আই মাস্ট সে অত্যন্ত প্যাশনেট, ইমোশনাল একটা স্পিচ ছিল, দুর্দান্ত, ভীষণ মায়ায় তিনি তাদের সাথে কথা বলেছেন। কিন্তু একটা ছোট্ট সংশয় বা খটকা আমার লেগেছে, এই স্পিচটা এই ভাষায় দেয়া ঠিক হয়েছে কিনা। কারণ রোহিঙ্গাদের ভাষাটাও আসলে চাটগাঁয়ের ভাষাই। আমি বহু রোহিঙ্গার ভাষা শুনেছি আগেও, বুঝেছি সেগুলো খুঁটিনাটি, কারণ এই ভাষাটা আমি বুঝি। মানে ডক্টর ইউনূস যখন এই ভাষায় ভাষণ দিচ্ছেন এবং রোহিঙ্গারা যেটা বুঝতে পারছে, ফলে মিয়ানমারের একটা ন্যারেটিভ এস্টাবলিশড হয়। তারা দীর্ঘদিন থেকে বলছে এরা মূলত চাটগাঁ থেকে যাওয়ার মানুষ, তারা মানে মিয়ানমারের নাগরিকই না। যাই হোক, এই আলোচনাটা সরিয়ে রেখে আমরা মূল কাজের কথাতে যদি আসি, সেটা হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে কথা বলেছেন। আগামী ঈদ যাতে তারা তাদের নিজ ভূমিতে করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু আসলে এটা হবে না, এটা মোটামুটি নিশ্চিত। আদৌ রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যাবে কিনা আমার সন্দেহ আছে, সেই আলোচনা আরেকদিন করব। এটা যে হবে না সহসাই তার প্রমাণ হলো, জাতিসংঘের মহাসচিবকেও এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বলেছেন যে সেফ রিটার্নের কোনো আশু সম্ভাবনা তিনি দেখেন না। আজকে যে সংবাদ সম্মেলন হলো তাতে একটা জিনিস খুব ক্লিয়ার, যে উনি আসলে আমাদের এটা সরকারের জন্য খুবই পজিটিভ বা প্লাস পয়েন্ট হয়েছে জাতিসংঘ মহাসচিবের মতো এমন একজন মানুষ আসা, এবং আমাদের এই সরকারের ট্রানজিশনাল সময় তারা সাহায্য করতে প্রস্তুত। তারা মানে এক্স্যাক্টলি যেটা বলেছেন, আমি একটু যদি পড়ি বাংলায় ব্যাপারগুলো এরকম: এদেশের জাতীয় অভিযাত্রার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশে এসে আমি বিশেষভাবে আনন্দিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বৃহত্তর পরিসরে গণতন্ত্র, ন্যায় বিচার এবং সমৃদ্ধির ভবিষ্যতের জন্য জনগণের আশাকে স্বীকৃতি দেয় জাতিসংঘ। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ যেহেতু গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, আমি আপনাকে আশ্বস্ত করছি যে জাতিসংঘ শান্তি, জাতীয় সংলাপ, আস্থা, ঐক্যমত্য সহায়তা করতে প্রস্তুত। সকলের জন্য একটি টেকসই, একটি ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করে আপনাদের অবিচল অংশীদার হিসাবে জাতিসংঘের উপরে নির্ভর করতে পারেন। এটা তিনি বলেছেন। তাতে মনে হতে পারে যে এটা তার গুরুত্বপূর্ণ এজেন্ডা। আমার কাছে আসলে মনে হয় না। তার বক্তব্যে উনি এটা ইনক্লুড করেছেন কারণ ওই বৈঠকটা, যেটার কথা আমি শুরুতে বলেছি, তিনি আসলে বাংলাদেশে কেন এসেছেন তার এই সংবাদ সম্মেলনে তিনি ক্লিয়ারলি বলেছেন। সেটা হচ্ছে প্রত্যেক রমজানের সময় তিনি পৃথিবীর কোনো না কোনো অঞ্চলের দুর্দশাগ্রস্ত, নানানভাবে সংকটের মধ্যে থাকা মুসলিম সম্প্রদায়ের কাছে যান, তাদের সাথে রোজা মানে ফাস্টিং করেন, তাদের সেটার ব্যাপারে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেন গ্লোবাল কমিউনিটির। এটা আসলে মূলত সেই, উনি আসলে রোহিঙ্গাদেরকে দেখতে এসেছেন। বিশেষ করে এখন রোহিঙ্গাদের যেহেতু অর্থ সাহায্য নিয়ে চরম সংকট আছে, যেটার বিরাট ইম্প্যাক্ট আমাদের উপরে পড়তে পারে, সে কারণেই তিনি এসছেন। বাংলাদেশের সংস্কার বা এসব ব্যাপারে তিনি সাহায্য করতে প্রস্তুত আছেন। আমার কাছে এটা আসলে মূলত একটা ডিপ্লোম্যাটিক রেটরিক বলে মনে হয়েছে। কেন মনে হয়েছে বা আদৌ সম্ভব কিনা আমি সে প্রসঙ্গে আসব। এখানে আলোচনার মধ্যে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাতিসংঘ বাংলাদেশের মধ্য দিয়ে, আমি তিনি আসার দিনই একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছি, কারণ পত্রিকায় এসেছিল যে জাতিসংঘ চাইছে রাখাইন প্রভিন্সে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে একটা করিডোর খোলার জন্য। বাংলাদেশের দিক থেকে এখনও এটা আসলে অ্যাগ্রি করা হয়নি, অ্যাটলিস্ট বুঝলাম, কারণ অ্যাগ্রি করা হলে এটা আমাদেরকে জানানো হতো, কিন্তু এটা জাতিসংঘ চেয়েছে।
এটা আসলে খুবই স্ট্র্যাটেজিক এবং সিকিউরিটির একটা ইস্যু। বাংলাদেশ খুব সিরিয়াসলি এটা ইভ্যালুয়েট করে সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা করি, কিন্তু এটা চাওয়া হয়েছে। সুতরাং রোহিঙ্গাই আসলে মূল তার বিষয় ছিল, তাদের দুর্দশা দেখা, তাদের সাথে সলিডারিটি দেখানো, তাদের প্রতি গ্লোবাল কমিউনিটির মনোযোগ আকর্ষণ করা এবং এই করিডোরটা নিশ্চিত করা যাতে রাখাইনে যুদ্ধরত জায়গাগুলোতে হিউম্যানিটেরিয়ান সাহায্য পৌঁছানো যায় বাংলাদেশ হয়ে। কিন্তু ঝুঁকির কথা আগেও বলেছি যে এখানে আসলে যারা নিয়ন্ত্রণে আছে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় যদি পাঠানো হয় সেটা জান্তাকে ক্ষতিগ্রস্ত করবে, ক্ষুব্ধ করবে। আবার জান্তার হাতে তেমন কোনো জায়গা নেই, যদি সেরকম কোনো জায়গা আবার ভবিষ্যতে তৈরি হয় সেখানে পাঠালে আবার আরাকান আর্মি ক্ষুব্ধ হবে। সো এই সংকটগুলো তো আসলে আছেই, এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে। মূলত এই কথাগুলোই আসলে সংবাদ সম্মেলনে হয়েছে। যে কোন প্রসঙ্গে বলছিলাম যে বিএনপির বিরক্তি, শুরুতে বলেছে যে তিনি একটা রাউন্ড টেবলে বসেছেন জাতিসংঘের মহাসচিব, এর মধ্যে কয়েকটা রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন ছিল, বিএনপি, জামায়াত, এবি পার্টি। আমি অবাক হয়েছি যে আরও কিছু দল তো থাকা উচিত ছিল, তারা কেন ইনভাইটেড হয়নি, কারা ইনভাইট করেছে, কেন অন্যরা ইনভাইটেড হয়নি আমি আসলে জানি না, বাট হয়নি। সুশীল সমাজের মানুষজন ছিলেন এবং সংস্কার কমিশনের লোকজন ছিলেন। তো মিটিং শেষে যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করেছেন, যেখানে তিনি খুব ক্লিয়ারলি জানিয়েছেন যে এখানে সংস্কার নিয়ে আলাপ তোলা হয়েছিল, কমিশন থেকে জানানো হয়েছে কী কী করা হচ্ছে। তারা বরাবরের মতো তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি জানিয়েছেন, তিনি বরাবরের মতো বলেছেন যে ন্যূনতম সংস্কার শুধুমাত্র নির্বাচনের সাথে রিলেটেড সংস্কারগুলো করে খুব দ্রুত নির্বাচনের কথা তারা জাতিসংঘের মহাসচিবকেও বলেছেন। তারপর জিজ্ঞেস করা হলো যে তিনি জবাবে কি বলেছেন। বিএনপির পক্ষ থেকে যারা আলমগীর বলেছেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং তিনি এক্সপেক্ট করেন বাংলাদেশের এই সংস্কারের ব্যাপারগুলো বাংলাদেশ নিজে থেকে এটা করে আসতে পারবে এবং এটা বিএনপি এন্ডোর্স করে এবং উনি তাই বলার চেষ্টা করলেন এবং এই রাউন্ড টেবলটার প্রয়োজন কি সেটাই তিনি বোঝেননি বলে বলেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসলে প্রয়োজন কি এটা উনিও বুঝেছেন, আমি ধারণা করি না বোঝার কোনো কারণ নেই। উনি পোড় খাওয়া রাজনীতিবিদ, বিভিন্ন রকম সংকট ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়ে তিনি আজকে এই জায়গায় পৌঁছেছেন, তিনি জানেন। তিনি বলবেন না, এটা ওনার রাজনৈতিক স্ট্যান্স। আমি একটু অনুমান করার চেষ্টা করি, আমরা ধারণা করি আমরা অনেকে অনুমান করতে পারবো। আসলে যেটা করেছে, ইনফ্যাক্ট আমি ধারণা করি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে বুঝিনি বলছেন, এটা মূলত সরকারের প্রতি বিরক্তি দেখিয়েছেন। কারণ হলো সরকার আসলে এটা আয়োজন করেছে সংস্কার বিষয়ক এক ধরনের চাপ তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলো, আমরা রাজনৈতিক দলগুলো এভাবে না বলে সরাসরি বিএনপির নাম বলে বিএনপির ওপরে চাপ তৈরি করার জন্য। কারণ এখন পর্যন্ত সংস্কার নিয়ে যে আলাপ মাঠে আছে তাতে স্টুডেন্টদের যে দল আছে তারা জামায়াতে ইসলামী সংস্কার নিয়ে মোরাললেস একই ঢঙে কথা বলছে, কিন্তু বিএনপির সাথে সংস্কারের এক্সটেন্ট এবং পরিমাণ নিয়ে দ্বিমত আছে। বিএনপি খুব ন্যূনতম সংস্কার করে নির্বাচনের পক্ষে বলছে। আমি ধারণা করি সরকার জাতিসংঘকে হাজির নাজির মেনে সাক্ষী মেনে বিএনপিকে সংস্কারের কথা জাতিসংঘের মহাসচিবের সামনে বলা হয়েছে, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল। বিএনপি যেটা মনে করে, ইনফ্যাক্ট তাদের কাছ থেকে আমরা জানলাম জাতিসংঘের মহাসচিব বলেছেন যে এটা অভ্যন্তরীণ ব্যাপার। আমিও মনে করি মানে কখনো কখনো জাতিসংঘের ইন্টারভেনশন আমরা চেয়েছি, আমরা মনে করেছি এটা আমাদের জন্য দরকার আছে। যখন শেখ হাসিনা ছিল এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যেভাবে বলেছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে তারা সতর্কতা দিয়েছেন যদি শেখ হাসিনার হয়ে তারা ক্র্যাকডাউনে নামে তাহলে আমাদের শান্তিরক্ষী বাহিনীতে পাঠানো কঠিন হবে বা চাপে পড়বে, সেই ইন্টারভেনশন আমরা চেয়েছি। কারণ ওই সময় শেখ হাসিনার সাথে আমাদের কোনো ন্যূনতম কোনো নেগোশিয়েটিং টার্ম ছিল না, আমরা একটা যুদ্ধের মধ্যে ছিলাম। এর আগেও বহু বছর আসলে ছিলাম, এই শুধু জুলাই আগস্টের কথা বলছি না। কিন্তু এই মুহূর্তে কি আমরা সেই জায়গায় আছি? আমাদের জাতিসংঘকে ডেকে আমাদের দলগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা করতে হবে? আমি একেবারেই মনে করি না, একেবারেই মনে করি না।
কারণ বিএনপি সহ অন্যান্য দলের যে মতপার্থক্যের জায়গাটা আছে, আমাদের তো একটা ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছে যেখানে খুবই গুরুত্বপূর্ণ মানুষরা আছেন। ওখানে আমাদের প্রধান উপদেষ্টা এটার প্রধান, আমাদের 6টা সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশনের 6 চেয়ারম্যান আছেন এবং একজন নতুন বিশেষ সহকারী যারা মনির হায়দারকে নিয়োগ করা হয়েছে। সব কিছু মিলে ইটস এ ভেরি গুড টিম। আমি এদের সবাইকে চিনি, আপনারাও চেনেন, জানেন। তো তারাই আসলে যদ্দূর করা সম্ভব, আমি বলছি না যে তারাই করে ফেলতে পারবেন, তদ্দূর তাদের পক্ষেই সম্ভব জাতিসংঘকে ডেকে তার সামনে এটাকে প্রেজেন্ট করে বিএনপিকে এক ধরনের চাপ দেওয়ার চেষ্টা ছিল। এটা এভাবে ইন্টারপ্রিট করা যায়, এটার আসলে কোনো প্রয়োজন ছিল না, কারণ আমরা এখনও ওই জায়গায় যাইনি যে আমরা অপর গ্রুপগুলোর সাথে একমত হতে পারবো না। আরেকটা কথা আমাদের একটু মনে রাখা দরকার, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কতটুকু সংস্কার কে নেবে না নেবে এটা দলের নিজস্ব চিন্তা। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা বটম লাইন আছে, ওইটা সবাইকে মানতে হবে। সেটা হচ্ছে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। এই একটা বটম লাইন সবাইকে মানতে হবে। এই বটম লাইন না মানলে তখন আসলেই সংঘাত হবে, তখন আমরা বাইরের কারো সাহায্য নিলেও নিতে পারি। কিন্তু এর বাইরে কতটুকু সংস্কার আমরা করব সংবিধানের বা অন্যান্য জায়গায়, নির্বাচনের, পুলিশের, প্রশাসনের, বিচার বিভাগের, সেগুলো আসলে প্রত্যেকটা দলের নিজস্ব ইডিওলজির ব্যাপার। আমি বহু সময় একটা কথা বলেছি, কোনো দল যদি সংস্কার কম করতে চায়, তাতে যদি রাষ্ট্রের ক্ষতি হয়, সেটাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করুক অন্য দলগুলো। ছাত্রদের তো এখন দলই তৈরি হয়ে গেছে, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ আর যারা যারা মনে করেন তারা এটাকে ইস্যুতে পরিণত করে এটা ইলেকশনে তাদের ম্যানিফেস্টো দিয়ে এই রাজনীতিতে তারা মাঠে নিয়ে আসুক। এটার জন্য চাপ দেয়া, এটার জন্য কোনো না কোনোভাবে কৌশল করা, এটা একেবারেই অপ্রয়োজনীয়। সুতরাং বিএনপির ক্ষুব্ধতার কারণ এটা। আমি মনে করি সরকার এইভাবে কাজটা না করাই ভালো হতো। আর যেহেতু ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে কিন্তু আপনারা কনফিউজ যা ছিল সব কিছু দূর হয়ে গেছে। আজকে যে আলোচনা এবং সমালোচনা শুনলেন তা নিয়ে কিন্তু আপনাদের মনের মাঝে আর কোনো প্রশ্ন থাকবে বলে মনে হয় না। সব কিছু আপনারা ক্লিয়ার বুঝতেই পারছেন। আর এই ক্লিয়ার বোঝার মধ্যে যদি কেউ বুঝতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্স কিন্তু ভাই আপনাদের জন্য অল টাইম ফাঁকা পড়ে আছে। আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্সের দরজা সারা জীবনের জন্য ফাঁকা আছে। আপনি কমেন্ট করবেন, আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ইমার্জেন্সি কোনো কমেন্ট হয়ে থাকে, সেটা আমরা কমেন্টেই রিপ্লাই দেবো, নো টেনশন। আপনারা ধুমাইয়া কমেন্ট করতে থাকেন। আর এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।